আমাদের এই শনিবারের বিশেষ নিবেদন লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের সম্পাদিত সেরা গোয়েন্দা গল্প সংকলন থেকে লেখক আনন্দ বাগচির লেখা গল্প আয়না। কিন্নরদের অ্যাপার্টমেন্টে পৌঁছানোর আগেই সুনন্দর বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। ভয়ঙ্কর কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। খুনটুন নয় তো? ক্যাম্পাসের মধ্যে একটা পুলিশের জিপ, ভ্যান গাড়ি আর অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে। সেই খালি গাড়িগুলোর পাশে খাকি পোশাকে কয়েকজন লোক খৈনি ডলতে ডলতে নিচু গলায় কী যেন একটা আলোচনা করছিল। তবে কি কিন্নরদের বাড়িতেই কিছু হয়েছে? আজকাল ফ্ল্যাটে ঢুকে ডাকাতি, ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা তো আকছাড় ঘটছে। বন্ধুর বিপদের আশঙ্কায় কেমন দিশেহারা হয়ে থমকে দাঁড়িয়ে পড়েছিল সুনন্দ। একতলার অ্যাপার্টমেন্টের জানলা দিয়ে কিন্নর ওকে দেখতে পেয়েছিল। ছুটে বেরিয়ে এলো। কাছে এসে হাঁফাতে হাঁফাতে বলল, হ্যাঁ সুনন্দ, শুনেছিস? সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে রে দোতলায়। আমি তো বিশ্বাসই করতে পারছি না। কিরণ কাকু আর নেই। নেই? নেই মানে? সুনন্দ হাঁ হয়ে যায়। নেই মানে মানে মারা গেছেন, হার্ট ফেলিওর। সে কি? আমি যে ওর জন্যই। পেছনে বিচিত্র রবের হর্ন শুনে রাস্তা ছেড়ে সরে গিয়েই সুনন্দ চমকালো। দেখল কমলেশ কাকা তার মিউজিয়াম মাস্টারপিস থেকে নামছেন। এই যুগে এই কিম্ভূত মডেলের গাড়ি ভাবাই যায় না। কি রে, তুই এখানে? অথচ তো জবাব দেবার সময় ছিল না তখন। শুধু বলল, এ আমার বন্ধু কিন্নর সেন, একতলায় থাকে। কিন্নর? বাহ, চমৎকার নাম তো। তোমার সঙ্গে একটু পরে এসে আলাপ করব, কেমন? এই তুই আয় তো আমার সঙ্গে, কুইক। হাত ধরে ছোট্ট একটা টান দিলেন। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কমলেশ কাকা বললেন, অন ডিউটি না, বুঝতেই পারছিস। আমার বুজম ফ্রেন্ড কুশল কিরণ ঘোষ চলে গেল রে, খুবই রহস্যময়ভাবে। ফোন পেয়েই যেমন ছিলাম ছুটে আসছি। সুনন্দ দেখল তার পরনে ঘরে পরার ধ্যাস্তানো পাজামা আর হাফ পাঞ্জাবি। অবাক হয়ে বলল, ওকে তুমিও চিনতে? চিনতাম মানে? ভ্রু কুচকে তাকালেন। বললাম না, ছেলেবেলার বন্ধু। কত বড় লেখক। বলেই হঠাৎ কিছু একটা খটকা লেগেছিল বোধহয়। তাই বলে ওর মুখের দিকে আরেক ঝলক তাকালেন, কিন্তু ওই পর্যন্তই। ফ্ল্যাটের দরজায় মোতায়েন কনস্টেবল হাঁ হাঁ করে পথ আগলে দাঁড়াতেই ভেতর থেকে এক দাবড়ানি। সঙ্গে সঙ্গে লোকটা যেন চাবুক খেয়ে সিধে হয়ে গেল। খোলা দরজা দিয়ে প্যাসেজে দুজন পুলিশ অফিসারকে দেখা যাচ্ছিল। একজন থানার ওসি, অন্যজন লালবাজারের ডিটেকটিভ ইন্সপেক্টর। দুজনেই ছুটে এসে স্যালুট করলেন। আসুন স্যার, কাজ প্রায় শেষ, শুধু আপনার জন্যেই। ভেতরের ঘরে যেন মুহুর্মুহু বিদ্যুৎ চমকাচ্ছিল। একগাদা লোক সেখানে সন্তর্পণে চলাফেরা করছিল। কেউ দেওয়ালের গায়ে মাছির মতো সেটে রয়েছে, কেউ টেবিলে হুমড়ি খেয়ে যেন গন্ধ শুকছে। এটাই ছিল ওর লেখার ঘর। দিন 7 আগে কিন্নর ওকে নিয়ে এসেছিল সকালের দিকে। ব্যাপার এই, ছোটদের একটা পত্রিকা বের করবে বলে সুনন্দ খুব তোড়জোড় করে লেগেছে। এত বড় একজন লেখকের যে কোনো একটা লেখা পেলেই ওরা বর্তে যাবে। তাই কিন্নরকে ধরেছিল। কিন্নর ওর নারী নক্ষত্র জানে, তাই বলে দিয়েছিল, একবার লেখায় বসে গেলে কেউ মাথা খুঁড়লেও উনি কিন্তু দেখা করেন না। ঠিক সকাল 7টায় উনি দাড়ি কামাতে বসেন। সব কিছুই ওনার ঘড়ি ধরে, এক চুল নড়চড় হওয়ার জো নেই। আসলে স্বাধীন মানুষ, লেখাই ওর জীবিকা, লেখাই ওনার চাকরি। দিনে 10 ঘন্টা করে লেখেন। প্রথম ক্ষেপ ভোর 4:30 থেকে 6:30। তারপর ব্যালকনিতে দাঁড়িয়ে সূর্যোদয় দেখার পর চা দিয়ে গেলে চা খান। দাড়ি কামিয়ে স্নান টান সেরে 8টায় ব্রেকফাস্ট, খবরের কাগজে চোখ বুলোনো। 8:30 থেকে 1:30 পর্যন্ত টানা 5 ঘন্টা লিখে উঠে পড়েন। আহারান্তেই একটু গড়িয়ে নিয়ে ফের 3টে থেকে 6টা,
চা খেয়ে একটু বাইরে ঘুরে আসেন। সন্ধেয় বন্ধুবান্ধব, সম্পাদক, প্রকাশক কি প্রতিবেশীরা কেউ এলে দেখা করেন, গল্পগুজবও হয়। রাতে আর কলম ধরেন না, পড়াশুনো করেন। এই রুটিন অক্ষরে অক্ষরে মেনে চলেন সপ্তাহের 7 দিনই। এত পুরস্কার, এত সংবর্ধনা আর প্রশস্তি তো আর অকারণে পাননি। এখন বাংলায় জীবিতদের মধ্যে তিনিই বলতে গেলে 1 নম্বর লেখক। ফ্ল্যাটের দরজা খোলা ছিল, কিন্তু ঘরের দরজা উনি সকাল থেকে বন্ধ করেই রাখেন। এটাই নিয়ম। বাড়ির লোকজন সবাই জানে। দাড়ি কামাতে বসেছিলেন। ঠিক 7টায় ওরা নক করতে দরজা খুলে দিলেন। সব শুনে বললেন কথা দিতে পারছেন না। 7 দিন পরে ঠিক এই সময় সুনন্দ যেন তাকে একটা ফোন করে। তখন তিনি বলবেন আদৌ লিখতে পারবেন কি না। আজ ঠিক 7টাতেই সুনন্দ ফোন করেছিল, কিন্তু পরপর দুবার রং নাম্বার হয়ে যাওয়ায় মিনিট 7 দেরি হয়ে গিয়েছিল। তারপর ফোন বেজেই গেল, উনি ধরলেন না। একটু সময় দিয়ে দিয়ে 2-3 চেষ্টা করলো সুনন্দ, কিন্তু একই ফল হলো। ফোন উনি তুললেনই না। বোঝাই গেল উনি রেগে গিয়েছেন। তাই খুব মনমরা হয়ে কিন্নরদের কাছে ছুটে এসেছিল সুনন্দ। এসে শুনল এই কাণ্ড। লেখার ঘরখানা বেশ প্রশস্ত। পূব দিকে বিশাল জানালার একপাশে ছোট্ট একটা টেবিলে চা ব্রেকফাস্ট হয়। তলায় 2 থাক দেরাজে দাড়ি কামানোর সরঞ্জাম, মশলা, মুখশুদ্ধি আর হঠাৎ দরকারের ওষুধপত্র থাকে। আর তার গায়ে গায়ে বেশ বড় সড়ো লেখার টেবিলেও টেলিফোন, কারুকাজ করা কলমদানি, স্বামী বিবেকানন্দের ফ্রেমে দাঁড় করানো রঙিন ছবি, ধূপদান আর সুদৃশ্য সেট দেওয়া, যে কোনো দিকে ঘোরানো ফেরানো যায় এরকম একটা টেবিল ল্যাম্প। পাশেই ঘূর্ণি বুক সেলফে ঠাসা রেফারেন্স বই, র্যাক পেরোলে ব্যালকনির দরজা আর অ্যাটাচ বাথ। চায়ের টেবিলের ঠিক উল্টো দিকে পশ্চিমের জানালার তলায় মেঝের উপরে প্রায় চিত হয়ে পড়েছিলেন কুশল কিরণ, কীরকম বেকায়দা ভঙ্গিতে। একটু তফাতে রেজারটা ছিটকে পড়ে আছে, এক গাল কামানো, অন্য গালে সাবানের ফেনা পুরু হয়ে শুকিয়ে রয়েছে। চোখ আধখোলা, মৃত্যু যন্ত্রণায় কোঁচকানো। ওদিকে টেবিলের দিকে চোখ ফিরিয়ে সাবান মাখানো ব্রাশ, জলের বাটি আর শেভিং ক্রিমের টিউব, আফটার শেভ লোশনের শিশি রয়েছে দেখতে পাওয়া গেল। গালে রেজারের মাত্রই 1টা কি 2টো টান দিয়ে হঠাৎ পশ্চিমের জানলার কাছেই বা তিনি কেন গেলেন বোঝা গেল না। তাকে কি কেউ ডেকেছিল? তাকে এভাবে এখানে কি কেউ ডাকতে পারে? সুনন্দ পায়ে পায়ে পশ্চিমের জানালার গ্রিল ধরে দাঁড়ালো। ততক্ষণে বডি তুলে নিয়ে যাওয়া হয়েছে। বছর 50 বয়সের কিরণবাবুকে দেখতেই বেশ শক্তপোক্ত ছিল, কিন্তু মানুষটার নাকি হার্টের ব্যামো ছিল। নিচে এই হাউসের পেছন দিকের ফালি জমিতে কিচেন গার্ডেন টানা চলে গেছে। লতানে শশা, ভুই কুমড়ো, টমেটো আর লাল শাক, ফুলকপির চাষ হয়। চলাফেরা করার পথ নেই। তারপর মাথার কাঁটাতার জড়ানো এক মানুষ সমান পাঁচিল। পাঁচিলের ওপিঠেই বোধহয় লম্বা ডোবার সাইজের পুকুর ছিল একটা, ঘ্যাস ফেলে বোজানো হয়েছে। তার ওপাশে চোর কাটায় ছাওয়া ঘেঁষো জমি সাফ করে হাউজিংয়ের গোটা 3 বাড়ি উঠেছে। শুধু পিলার, মেঝে আর সিঁড়ি হওয়ার পর কোনো কারণে কাজ বন্ধ আছে। কমলেশ কাকা পাশে এসে দাঁড়ালেন, বললেন যা ভাবছিস তা অসম্ভব। সুনন্দ সত্যিই চমকালো। সে সত্যিই ভাবছিল অসম্ভব। শুধু অসম্ভবই নয়, অর্থহীন, হাস্যকর। একদিক থেকে ভদ্রলোককে ডাকা তো দূরে থাক, এমন কোনো শব্দটব্দ করার লোকও নেই যা শুনে তিনি ব্যস্ত হয়ে ছুটে আসবেন। সুনন্দর কথা শুনে কমলেশ কাকা বললেন, তার মানে তুই যখন প্রথম রিং হতে শুনেছিলি তখন কুশল ওয়াজ অলরেডি ডেড। সদর বন্ধ ছিল। ওনার স্ত্রী নবনীতা কিচেনে গ্যাসে চাপানো প্রেশার কুকারে সিটি দিচ্ছিল।
অন্যদিকের একটা বেডরুমে 22-23 বছরের ভাগ্নে রূপেন দরজা বন্ধ করে শীর্ষাসন করছে। ফোন বেজে যাচ্ছে, অনেকক্ষণই কারো কানে যায়নি। পরে শুনতে পেয়ে ওর স্ত্রী গিয়ে দেখেন ভেতর থেকে লেখার ঘরের দরজা বন্ধ। ফোন শেষবার বাজতে বাজতে থেমে গেল। মেঝের উপর কুশল পড়ে আছে। রূপেন ব্যায়ামের পোশাকে ছুটে গিয়ে তেতলা থেকে ওনার বন্ধু ভবনাথবাবুকে ডেকে আনেন। তিনি তখন মর্নিং ওয়াক থেকে সবে ফিরেছেন। ঘরে ফিরে লুঙ্গি আর ফতুয়াটা গায়ে চাপিয়েছেন, সেই সঙ্গে চায়ের জল। কারণ স্ত্রী আর ছেলেমেয়েরা এখানে নেই, বাইরে কোথাও বিয়ে বাড়িতে গেছে। লোক জড়ো করে দারোয়ানকে ডেকে ঘরের কপাট ভেঙে ভেতরে ঢোকা হয়। ভবনাথই থানায় লালবাজারে ফোন করেন। লালবাজার আমাকে। কাকু, ডাক্তার কি বললেন? সুনন্দ জানতে চায়। কমলেশ রুমাল দিয়ে চোখ মুছে নিয়ে বললেন, হার্ট ফেল, কিন্তু বাঁ হাতের তালুতে একটা পোড়া সাদা দাগ দেখতে পাওয়া গেছে, টাটকা। সেটাই বোঝা যাচ্ছে না। এক কাজ করতো, তোকে 5 মিনিট সময় দিলাম। এ ঘরের যা কিছু দেখার ইচ্ছে খুঁটিয়ে দেখে নে। আমরা তারপর ওপাশের ঘর থেকে ভবনাথবাবুকে ডেকে নিয়ে ওপরে ওনার ঘরে যাব। ওনার মুখ থেকে আলাদা করে কিছু শুনব। গ্রিলে পিঠ ঠেকিয়ে পেছনে হাত রেখে সুনন্দ দাঁড়িয়েছিল। হঠাৎ হুল ফোটার মতো খচ করে আঙুলে কিছু বিঁধতেই সুনন্দ ভয়ে চমকে উঠেছিল। রহস্যময় হত্যাকাণ্ডের ঘরে স্নায়ু এমনিতেই এমন টান টান হয়ে থাকে, ভীতু সাহসীর কোনো ব্যাপার নয়। ঘুরে দাঁড়িয়ে দেখতে পেল কিছুই না, একগুছি তামার তার গ্রিলের নিচের দিকের একটা পাতে কেউ বেঁধে যেন আংটি বানিয়েছে। ছেলেবেলায় সুনন্দও করেছে, তবে আঙুলে। হাইট দেখে বোঝা যায় কোনো বাচ্চা ছেলে কিংবা মেয়ের কাজ। ভাগ্যিস কমলেশ কাকা তার চমকে ওঠা দেখতে পাননি। সেই সময় সিগারেট ধরাচ্ছিলেন, নইলে ভীতু বলে ঠাট্টা করতেন। তারের গুছিটার প্যাচ খুলে ফেলে দিতে যাচ্ছিল। কমলেশ বললেন, কি করিস? ও কিছু না। সুনন্দ মুচকি হেসে বলল, চলো, যাবে না? ভবনাথ সদর বন্ধ করে যেতে ভুলে গিয়েছিলেন, সময় পাননি। ওদের দেখে একটু বিব্রত হয়ে বললেন, আসুন, বসুন। সোফার ওপরে দলা পাকিয়ে ফেলে রাখা পাজামা পাঞ্জাবি আর টুকিটাকি তুলে নিয়ে বললেন, আপনারা বসুন, আমি আসছি। চা খাবেন? ইস, আমার চায়ের জল বোধহয় ফুটে শুকিয়ে গেল। কমলেশ মাথা নেড়ে জানালেন, না। ফিরে আসতেই কমলেশ জিজ্ঞাসা করলেন, আপনি বোধহয় কোনো শব্দ টব্দ শোনেননি, তাই না? কিসের শব্দ? ও না, তবে নিচের তলার ভদ্রলোক নাকি ধূপ করে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনেছিলেন। কুশলের লেখার ঘরের ঠিক নিচেই ওনার ঘর কিনা, তবে গুরুত্ব দেননি। আচ্ছা, রূপেন সম্পর্কে আপনার? না না, ও খুব ভালো ছেলে, একটু ডাল হেড, শরীরচর্চা নিয়েই মেতে থাকে। মামা মামির অবর্তমানে ওই অবশ্য সব কিছু পাবে, তবে ছেলেটার টাকা পয়সার লোভ নেই। কুশলরা নিঃসন্তান, রূপেনকেই ওরা ছেলের মতো দেখত। আচ্ছা জানেন, কানাঘুষো শোনা যাচ্ছিল কুশলের নাম এবার নোবেল পুরস্কারের জন্য উঠেছে। এবার যদি নাও হয়, সামনের বছরে পেয়ে যেতেও পারত। কমলেশ ঠাট্টা করে বললেন, আপনার হিংসে হয়নি? আপনিও তো লেখক মশাই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভবনাথ বললেন, কি যা বলেন ভাই, কিসে আর কিসে, আমি ওর পায়ের নখের যোগ্যও না। আরো দু একটা কথার পর সুনন্দ মাঝে পড়ে হঠাৎ জিজ্ঞাসা করল, আচ্ছা ভব কাকা, ওনার ঘরে বাচ্চা ছেলে মেয়ে কখনো ঢুকতো? না, কেন ঢুকবে না? ভবনাথ হাত নেড়ে বললেন, কুশল বাচ্চাদের ভীষণ ভালোবাসতো। ওই তো একতলার ভদ্রলোকের ভাইয়ের 2টি যমজ মেয়ে প্রায়ই ওর ঘরে ঘুরঘুর করত। কেন বলতো? সুনন্দ হেসে বলল, না, এমনি। কদিন পরে কমলেশ কাকা সুনন্দদের বাড়িতে এসে হাজির। বললেন, জানিস, বিশেষজ্ঞদের মত হচ্ছে
ইলেকট্রিক শক দিয়ে কুশলের হার্ট ফেল করানো হয়েছে, কিন্তু কি করে সেটাই ধরতে পারা যাচ্ছে না। সুনন্দর লাফিয়ে উঠে বলল, তাই বলো, আমার আগেই বোঝা উচিত ছিল। ইস কাকু, এই সোজা ব্যাপারটা আমি ধরতেই পারিনি, আমি কি মুখ্য। কমলি সোজা হয়ে তাকালেন। কি বকছিস পাগলের মতো? হয়তো পাগলামি করছি কাকু, আমার মনে হয় পশ্চিমের জানলার গ্রিলটা ইলেকট্রিফাইড করে রাখা হয়েছিল, এই দেখো। বলেই সুনন্দ ছুটে গিয়ে ওর টেবিল থেকে 2.5 ইঞ্চি লম্বা একগুছি তামার তার এনে দেখালো। এ কোনো বাচ্চা মেয়ের কম্য নয়। এইটুকু তার দিয়ে কোথায় পেলি? গ্রিলে জড়ানো ছিল, পরে টেনে ছিঁড়ে নেওয়ার সময় এইটুকুই থেকে গিয়েছিল। তোর কথা ঠিক হলে বলতে হয় বাঁ হাতে গ্রিল চেপে ধরার ফলেই কুশল বিদ্যুৎপৃষ্ট হয়, কিন্তু যে করেছে তার মোটিভ কি? আর কি করেই বা সে কুশলকে ওখানে টেনে নিয়ে গেল, গ্রিল ধরতে বাধ্য করালো? ঘর তো ভেতর থেকে বন্ধই ছিল। মোটিভ টোটিভ আমি জানি না কাকু, তবে কি করে নিয়ে গিয়েছিল অনুমান করা যায়। হত্যাকারী পেছনের দিকের হাউসিং এর বাড়িটার 3 তলায় উঠে একটা ছোট হাত আয়না দিয়ে কুশল বাবুর সামনের আয়নায় রোদ্দুরের ঝলক ফেলতে থাকে। অবাক আর বিরক্ত হয়ে তিনি ব্যাপারটা দেখার জন্য পেছনের জানলার দিকে আসেন। কোথা থেকে আলোটা আসছে বুঝতে পেরে উপরের দিকে তাকান, কিন্তু কিছুই দেখতে পান না। মুখের ওপর আলো এসে পড়ায় চোখ ধাঁধিয়ে যায়। ব্যাপারটা সামলাতে বাঁ হাতে গ্রিল চেপে ধরেন সঙ্গে সঙ্গে। লোকটা ছুটতে ছুটতে নিজের ঘরে ফিরে আসে আর তারটা টেনে ছিঁড়ে নেয়। আংটাটুকু গ্রিলের সঙ্গে লেগে থাকে। আগের রাতেই সে সব ব্যবস্থা করে রেখেছিল, কিন্তু কানেকশন দিয়েছিল ভোরবেলায়। তারপর ও বাড়িতে উঠে রোদ ওঠার অপেক্ষায় বসেছিল। ওয়ান্ডারফুল গপ্প, কমলেশ হাসলেন। কিন্তু লোকটা কে? রূপেন না নিচের তলার কেউ? ভবনাথ বাবু। সুনন্দ মাথা চুলকে বলে, তুমি খেয়াল করনি? আমি দেখেছি। সোফার উপর ছাড়া জামা পাজামার সঙ্গে একটা গোল মতো আয়না আর তারের বান্ডিল, সঙ্গে তার প্লাগ পিন শুদ্ধ তুলে নিয়ে তিনি ভেতরে চলে গেলেন। চায়ের জলের ব্যাপারটা নিশ্চয়ই বানানো। কেমন লাগলো আমাদের গল্প জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। নমস্কার।